হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর যে ক্লাসগুলো আমাদের নেওয়া হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস এবং আজকে আমাদের 12 নম্বর ক্লাস, যেখানে আমরা WBPSI 2018 প্রিলিমিনারি যে কোশ্চেন্স রয়েছে তার কয়েকটা অঙ্ক নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আজকে তার পরবর্তী ভিডিও যেখানে আরও কয়েকটা অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো গত ভিডিওগুলো যারা যারা এখনও দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে চেক আউট করে নেবে এবং দেখার শেষে যদি কোনো সমস্যা হয় তোমাদের তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো দেখো, পরবর্তী যেটা রয়েছে, গত ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা WBPSI প্রিলিমিনারি যে 2018 সালে কোশ্চেন ছিল তার কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং তার পরবর্তী একটা অঙ্ক রয়েছে যে একটি কাজ A 10 দিনে, B 12 দিনে এবং C 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে A ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে C চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? অর্থাৎ কি বলে দিয়েছে, একটা কাজ দেওয়া আছে, কাজটা করতে মোট কতদিন লাগবে সেটা আমরা জানি না, ঠিক আছে, সেটা আমাকে বার করতে হবে। কি বলেছে যে A একা একা ওই কাজটা 10 দিনে করতে পারে, 2 নম্বর B 12 দিনে করতে পারে, C 15 দিনে করতে পারে। এবার তিনজনেই একসাথে তারা কাজটা শুরু করে, কিন্তু 2 দিন পর A চলে যায় এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে C চলে যায়, ঠিক আছে। তাহলে কাজটি শেষ হতে আমাদের কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। তো এই অঙ্কটা দেখো ভগ্নাংশ ধরে করতে পারো যে A 1 দিনে করে 1/10, B 1 দিনে করে 1/15, C 1/12, C 1 দিনে করে 1/15, অথবা মোট তারা 1 দিনে কত করে এগুলোকে যোগ করে এভাবেও করতে পারো। কিন্তু আজকে একটা নতুন মেথড শেখো যেটা তোমাদের একটু সুবিধা হবে করতে। কিভাবে? এখানে কি বলে দেওয়া আছে, A করে 10 দিনে, B করে 12 দিনে এবং C করে 15 দিনে। ওকে, তো এবার কি হচ্ছে, যদি এটা করে, এই যে 3টে দেওয়া আছে এই 3টে লসাগু করো। লসাগু করলে কত হবে দেখো, 10, 12 এবং 15 যদি আমরা লসাগু করি দেখবে এটা 60 হবে। করতে পারো এখানে পাশে 10, 12, 15 মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে। 5 দিয়ে 2, 3 দিয়ে 2 দিয়ে 4, 4 15 60। ওকে, তার মানে কি পেলাম আমি, মোট কাজ যেটা সেটা হচ্ছে 60 অংশ, ঠিক আছে। এটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে যে মোট কাজ হচ্ছে 60 অংশ ধরে নিই। তাহলে এবার মোট কাজ যদি 60 হয়, এটা কিন্তু শিওর শর্ট সেটা নয়, আমাদের এখানে এই যে কাজের যে হিসাব দেওয়া আছে সেই হিসাবে আমার এখানে এলো কি, মোট কাজ হচ্ছে 60 অংশ। তার মধ্যে এই কাজটা কি করে, বা 60 দিনের কাজ, ঠিক আছে, মোট হচ্ছে 60 দিনের কাজ। এবার সেই কাজটা A যদি করে 10 দিনে কমপ্লিট করে, মানে প্রতিদিন কত কাজ করে, 6 অংশ কাজ করে, 10 6 60। A কত করে করবে, প্রতিদিন 5 কাজ করবে, মানে 5 12 60 হবে। আর A কত করবে, 4 ভাগ করে কাজ করবে, যার ফলে 4 15 60 হবে। সেই জন্য এর সবথেকে বেশি দিন লাগছে। তো এই আমরা পেয়ে যাচ্ছি। এবার মোট কাজ হচ্ছে কত, এত। আর মোট তারা প্রতিদিন A করছে 6 অংশ, A করছে 5 অংশ, A করছে 4 অংশ, মোট কাজ হচ্ছে 60 অংশ। তাহলে এবার এরা তিনজনা একসাথে একদিনে কত অংশ কাজ করছে দেখো, 6 5 11 4 15 অংশ, ঠিক আছে, মোট। এবার তারা দেখো প্রথম 2 দিন তো তারা তিনজনে একসাথে কাজ করেছে, প্রথম 2 দিন পর বলে দিয়েছে A চলে গেছে 2 দিন পর, কিন্তু তার আগে প্রথম 2 দিন তো A B C তিনজনে একসাথে কাজ করেছে। তখন তারা কাজ করেছে কত, মানে একদিনে যদি তারা সবাই মিলে 15 করে তাহলে 2 দিনে করবে 30 অংশ, ঠিক আছে। আমি মোট কাজ কত পেয়েছিলাম, 60 অংশ, সেখান থেকে তুমি 30 বাদ দিয়ে দাও, তাহলে আমি বাকি পেয়ে যাচ্ছি কত রয়েছে, আরও 30 অংশ বাকি আছে। এই কাজটা বাকি থেকে গেল। এবার কি বলেছে, C 4 দিন আগে চলে যায় কাজ শেষ হওয়ার, তো সেটা তো আমি বার করতে পারি না, আমাকে কি করতে হবে যে 4 দিন যদি C সেই কাজটি করতো তাহলে আরও কত কাজ করতে পারতো। C একদিনে কত করে, 4 অংশ করে, তাহলে সেই 4 দিন যদি আরও সে কাজ করতো তাহলে কাজ করতে করতে একে 4 দিয়ে গুণ করো, মানে হচ্ছে 16। সে আরও 16 কাজ করতে পারতো যদি সে 4 দিন আগে চলে না যেত, তাহলে নিশ্চয়ই এই অংশটার সাথে সেই অংশটা যোগ করতে হতো, তাহলে বেশি কাজ হতো, তবে না? যে আমাদের তো কাজ তো করেছে 30 অংশ, তারা 4 দিন আগে চলে গিয়ে B আর C মিলে, ঠিক আছে, 30 অংশের কাজ করেছে। কিন্তু যদি সেই 4 দিন আগে C চলে না যেত তাহলে সে আরও 16 অংশ বেশি কাজ করতো, তাহলে মোট কাজ করতো কত, বাকি রয়েছে 30 অংশ, আরও 16 অংশ করতো, 46 অংশ মোট তারা কাজ করতো। এবার এই 46 অংশ কাজটা কারা করছে, B আর C মিলে। এ তো 2 দিন আগেই বাদ, 2 দিন পরেই চলে গেছে, একে ছেড়ে দাও। তাহলে B আর C মিলে 46 অংশ কাজ করছে, তার মানে তারা কত দিনে করবে 46 অংশ কাজটা, 46 বাই B এর আর একদিনে কত করছে, 9, 5 আর 4 9, এত দিনে, ঠিক আছে।
আর একটা আমরা প্রথমেই বার করেছিলাম যে দেখো প্রথমেই 15 অংশ যখন হয়েছিল, প্রথম যে দুদিন ABC তিনজনে কাজ করছিল, তখন তারা দুদিন অলরেডি কাজ করে ফেলেছিল, মানে তাহলে কাজটা মোট শেষ হতে সময় লাগবে আরও দুদিন, মানে এইটা করছে হাফ হয়ে যাওয়ার পর 30 অংশ যেটা পড়ে থাকছে সেটা করতে, আর এটা লাগছে আরও দুদিন। এবার তুমি এটাকে যোগ করে দাও, 46/9 প্লাস 2, তাহলে এটা কত হচ্ছে 46 প্লাস 18/9 বা 64/9 দিন। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের উত্তরটা পূর্ণ দেওয়া থাকবে, সেখানে পূর্ণ করে নেবে, এখানে যেহেতু পূর্ণ দেওয়া নেই তো দেখতে পাচ্ছ অপশন সি 64/9 দিন, যেটা হচ্ছে এটা সঠিক উত্তর। তাহলে বুঝতে পারলে তোমরা ভগ্নাংশ করেও করতে পারো এই অঙ্কটা, যে এ একদিনে করে 1/10 অংশ, বি একদিনে করে 1/12 অংশ, সি একদিনে করে 1/15 অংশ, একদিনে তারা করে 1/12 প্লাস 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, সরি, তো তারা দুদিনে কত করবে, সেই দুদিনটা মোট কাজ থেকে এক অংশ থেকে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে সেভাবেও তোমরা করতে পারো, কিন্তু এইটা মেথডটা কি তোমাদেরকে একটু কম খাটতে হবে এবং জিনিসটা খুব ইজি বোঝার জন্য। ওকে, তাহলে আমরা অপশন কি পেলাম, 64/9 দিনে তারা কাজটিকে শেষ করতে পারবে। অর্থাৎ একটি কাজ যদি এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে শেষ করতে পারে, এবং তারা একসাথে কাজ শুরু করার দুদিন পর যদি এ এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে যদি সি চলে যায়, তাহলে মোট কাজ শেষ করতে সময় লাগবে 64/9 দিন। অপশন সি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, দুজন লোক ও তিনজন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ 3জন লোক ও 2জন বালক 8 দিনে শেষ করে, তাহলে 2জন লোক ও 1জন বালক সেই কাজ সম্পন্ন করতে কত সময় নেবেন? অপশন দেওয়া হচ্ছে 12.5 দিন, 13 দিন, 13.5 দিন এবং 14 দিন। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, কোনো একটা নির্দিষ্ট কাজ, যে কাজটা 2জন লোক এবং 3জন বালক যখন করে তখন তারা 10 দিনে সেই কাজটা কমপ্লিট করে, আবার সেই কাজটায় 3জন লোক এবং 2জন বালক যখন করে তখন তারা 8 দিনে শেষ করে, তাহলে ওই কাজটি 2জন লোক আর 1জন বালকে কত দিনে শেষ করবে, এটা হচ্ছে আমাদের। তো সেই ক্ষেত্রে প্রথমে যে দুটো সম্পর্ক দেওয়া রয়েছে, যে 2জন লোক এবং 3জন বালক 10 দিনে শেষ করে আর 3জন লোক 2জন বালক 8 দিনে শেষ করে, এখান থেকে একটা মানুষ সমান কতগুলো বালক, বা মানুষ এবং বালকের মধ্যে বা লোক এবং বালকের মধ্যে সম্পর্ক কি সেটা আমাকে বার করতে হবে। যেহেতু কাজের পরিমাণটা একই, তাহলে আমরা মানুষ সমান যদি এম ধরি, মানে 2জন মানুষ 2m প্লাস 3জন বালক মানে হচ্ছে বি ফর বালক যদি ধরো, তাহলে এরা 2জন কাজ করছে কতদিন, 10 দিন, যে কাজটা করছে সেই কাজটা আবার 3জন লোক যেটা হচ্ছে 3m প্লাস 2জন বালক হচ্ছে 2b কত দিনে করছে, 8 দিনে। তাহলে কাজটা তো একই, তো শর্তানুসারে আমরা এটাকে সমান করতে পারি। ঠিক আছে, এবারে এটাকে তুমি যদি গুণ করো তাহলে হচ্ছে 20m প্লাস 30b ইকুয়াল টু 24m প্লাস 16b। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, তুমি বিয়োগ করে দাও, 30b মাইনাস 16b ইকুয়াল টু 24m মাইনাস 20m, তাহলে এখান থেকে পাচ্ছি 14b ইকুয়াল টু 4m বা 7b ইকুয়াল টু 2m। অর্থাৎ আমি কি পেলাম, 7জন বালক সমান হচ্ছে 2জন লোক, এই সম্পর্কটাই আমার দরকার। ঠিক আছে, 7জন বালক সমান 2জন লোক, অর্থাৎ 2জন লোক যা কাজ করছে 7জন বালক সেই কাজটা করতে পারে। তাহলে এবার প্রথমটাতে বার করতে কি বলেছে, 2জন লোক আর 1জন বালক। 2জন লোক মানে কত, 7জন বালকের সমান, তাহলে 2জন লোক বা 2m এর জায়গাতে আমি 7b লিখতে পারি, প্লাস 1জন বালক মানে হচ্ছে 1b, মানে টোটাল কত হচ্ছে 8জন বালক। এইবার প্রথমে 2জন বালক মানে হচ্ছে 2জন লোক মানে হচ্ছে 7জন বালক, আর এখানে 3জন বালক ছিল, মানে মোট 10জন বালক কাজটা কত দিনে শেষ করছিল, 10 দিনে করছিল। তাহলে এখন এইখানটাতে পাচ্ছি কত, 2জন লোক আর 1জন বালক মানে হচ্ছে 8জন বালক সেই কাজটি কত দিনে শেষ করবে। অবভিয়াসলি 8জন যদি করে তাহলে কম বেশি সময় লাগবে, তার মানে হচ্ছে 10/8 ইন্টু 10 সমান 100/8, 4 দিয়ে কাটো 2, 25 মানে হচ্ছে 12×1=2 বা 12.5 দিন। ওকে, তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে কি করতে হবে, প্রথম দুটো সম্পর্ক থেকে আমাকে লোক এবং বালকের মধ্যে কাজের কি সম্পর্ক সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ
কর্মক্ষমতার সম্পর্ক, যে বালকের কর্মক্ষমতা এবং লোকের কর্মক্ষমতা কতর সাথে কত রিলেশন, যেটা আমি এখানে বার করলাম যে 7 জন বালক যে পরিমাণ কাজ করে 2 জন লোক সেই পরিমাণ কাজ করে। এবার সেটাকে তুমি এই সম্পর্কটা বা এই সম্পর্কটা যে কোনো একটাতে পুট করে দাও এবং পরবর্তীতে এটা পুট করে সেটা আমাকে ত্রৈরাশিক পদ্ধতি বা যে কোনো পদ্ধতিতে তোমরা বার করতে পারবে। যে হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 12.5 দিন, অর্থাৎ 2 জন লোক ও 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে এবং 3 জন লোক ও 2 জন বালক ওই কাজটি যদি 8 দিনে শেষ করতে পারে, তাহলে 2 জন লোক এবং 1 জন বালক সেই কাজই করতে পারবে 12.5 দিনে। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, খুব সহজ একটি অঙ্ক, যে কোনো একটি সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 ও 536, তাহলে ভাজকটি নির্ণয় করুন। ঠিক আছে, অপশন দিয়ে দিচ্ছে 536, 567, 765 এবং 576। তো কি করতে হয়, আমাদের সম্পর্কটা কি, সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। এখানে দেখো আমাকে বার করতে হবে এটা, বাকিগুলো দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি ভাজক সমান ভাজ্য মাইনাস ভাগশেষ বাই ভাগফল। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার শুধু জায়গায় জায়গায় বসিয়ে দাও। ভাজ্য কত আছে 43,628, ভাগশেষ আছে 536, ভাগফল আছে 76। ঠিক আছে, তাহলে এবার 43,628 থেকে যদি আমরা 536 বিয়োগ করি থাকছে 29043 আর 76, এটাতে আমাকে ভাগ করতে হবে। প্রথমবারে ভাগ কত যাবে দেখো, পাশে করে দিচ্ছি ভাগটা, 43092কে 76 দিয়ে ভাগ। প্রথমে যাবে 5 বার, 5 7 35, 350 আর 30 380, 50 পড়ে থাকছে 9। এবার যাবে 6 দিয়ে, 7 6 42 আর 36 456, তাহলে পড়ে থাকছে 3 53। এবার দেখো প্রথম সংখ্যাটা পেয়ে যাচ্ছি না 5 আর 6, তার মানে 5 আর 6 দেখো নেই, এইখানটাতে আছে, এখানে নেই, এখানে নেই, মানে এটাতে পেয়ে গেলাম উত্তর। তবু চেক করে নাও, পরে 2 নামবে এবং সেটাকে 7 দিয়ে, 7 6 42 2 আর 7 7 49 আর 3 49 4 53, সরি 567। ওকে, তো কি হচ্ছে, কোন একটি সংখ্যা দিয়ে যদি আমরা 43,628কে ভাগ করি এবং সেই ক্ষেত্রে যদি আমরা ভাগফল এবং ভাগশেষ পাই যথাক্রমে 76 ও 536, তাহলে ভাজকটি হচ্ছে 567। কি হিসাবে হচ্ছে সূত্রটা এখানে বলে দিয়েছি এবং সেই সূত্র থেকে আমাকে যেটা বার করতে বলেছে সেটাও লিখে দিয়েছি, জাস্ট বসিয়ে দাও এবং একটু ক্যালকুলেট ভাগ করতে হবে জাস্ট। না, পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, যে অঙ্ক তোমাদের দেখবে হামেশাই পরীক্ষাতে এসে থাকে এবং প্রায় পরীক্ষাতেই আসে। তো এই ধরনের অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে, যে একটি স্টেশনে একটি লোককে পেরোতে, বাইক ব্যক্তিকে, দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে, বা ট্রেনের বিপরীত দিকে চলমান এক ব্যক্তিকে ট্রেনটি ক্রস করতে, বা একটা সেতুকে ক্রস করতে, বা একটি সুড়ঙ্গকে ক্রস করতে, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তো ট্রেন এবং দূরত্বের এই অঙ্কগুলো কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা। এখানে কি বলে দিয়েছে, 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল 130 মিটার একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? এই অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ারে অন্যবারও করেছিলাম, সেক্ষেত্রে আমি মনে হয় যে আমি সেতুর ছবি এঁকেছিলাম যারা অঙ্কটা দেখেছিলে। ঠিক আছে, তো এখানে যদি ট্রেনটা অবস্থান করে এবং ট্রেনটার দৈর্ঘ্য যদি 130 মিটার হয়, তাহলে কি হচ্ছে, সেতুকে অতিক্রম করে আসতে গেলে তাকে ট্রেনটিকে এখানে আসতে হবে, এখানে আসতে গেলে তাকে সেতুর দৈর্ঘ্যটা তার সাথে সাথে নিজের দৈর্ঘ্য এই দুটোকেই অতিক্রম করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে সেতুর দৈর্ঘ্য যদি x হয় তাকে অতিক্রম করতে হবে 130 প্লাস x মিটার, যদি এখানে x ধরার প্রয়োজন পড়বে না। তো সেইটা অতিক্রম করছে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে প্রথমে আমাকে গতিবেগ থেকে সে মিটার প্রতি সেকেন্ড কত যায় সেটা আমাকে বার করতে হবে। সেটা জানারও সূত্র আমি বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে যদি কিলোমিটার প্রতি ঘন্টা থাকে সেখান থেকে মিটার প্রতি সেকেন্ড বার করতে হয়, তাহলে সেটাকে সিরিয়াস সম্পূর্ণরূপে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যদি মিটার প্রতি সেকেন্ড থাকে সেটাকে যদি কিলোমিটার প্রতি ঘন্টা করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তো এক্ষেত্রে দেখো 9 দিয়ে কাটবে, 9 2 18, 9 5 45, তাহলে 5 5 25/2, যার উপরেরটা হচ্ছে মিটার আর নিচেরটা হচ্ছে সেকেন্ড। যদি 2 বা অন্য কিছু আসে তো মানে 2 সেকেন্ডে যায় 25 মিটার, তাহলে 30 সেকেন্ডে যায় কত? তাহলে 2 সেকেন্ডে যায় 25, 30 সেকেন্ডে যাবে কত? 15 গুণ যাবে, মানে হচ্ছে 25 গুণিত 15, 25 16 হয় 400, 400 থেকে 25 কম মানে হচ্ছে 375 মিটার।
তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে 375 মিটার, আর ট্রেনটির দৈর্ঘ্য কী বলেছে 130 মিটার। তাহলে আমাকে অতিক্রম করেছে এতটা পথ, যেটা হচ্ছে 375 মিটার। মানে আমরা লিখতে পারি 130 প্লাস এক্স সমান হচ্ছে 375, বা এক্স ইকুয়াল টু 375 মাইনাস 130 ইকুয়াল টু হচ্ছে 245 মিটার, যেটা হচ্ছে সেতুটির দৈর্ঘ্য। ওকে, তাহলে কি পেলাম আমরা? 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল 130 মিটার একটি ট্রেন 30 সেকেন্ডে যদি একটা সেতু অতিক্রম করতে পারে, তাহলে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 245 মিটার। এটা তাড়াতাড়ি বলে দিলাম, কারণ এই ধরনের অঙ্ক তোমাদের অলরেডি আমি করিয়েছি, বা প্রিভিয়াস ক্লাসগুলো যারা মিস করে গেছো তারা ডিসক্রিপশন মধ্যে তার লিঙ্ক থেকে চেক আউট করে নাও। তো তখন দেখতে পাবে যে অঙ্কগুলোকে আমি সেখানে অনেক ডিটেলসে বলে দিয়েছি, এবং তাই জন্য আমি তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। তো উত্তর হচ্ছে অপশন এ 250। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। তো বিগত দুটি বা একটি ক্লাস আগে আমরা করেছিলাম যে কিছু টাকা বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। সেম অঙ্ক, সেম মেথড। তাহলে এখানে কি হচ্ছে, কিছু টাকা বার্ষিক, মানে এখানে কিছু টাকাটা আমরা জানি না কত টাকা। তো যদি ধরে নিই যে টাকাটা হচ্ছে 100, তাহলে কত হতে বলেছে? 3 গুণ হতে বলেছে, মানে কত হতে হবে? 300 টাকা হতে হবে। ঠিক আছে, 300 টাকা যদি হতে হয়, আমার আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ কত টাকা? 100 বিয়োগ করে দাও, 200 টাকা। 200 টাকা আমার সুদ হতে হবে। সুদের হার কত? 5%। সিম্পলি 200কে 5 দিয়ে ভাগ, তাহলে কত পাচ্ছি? 40 বছর সময় লাগবে। ঠিক আছে, যেহেতু এখানে সরল সুদের হার দিয়েছে, সিম্পলি তোমরা সুদের হারকে সুদ দিয়ে ভাগ করে দেবে, তাহলে আমরা সময় পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 40 বছর। অতএব কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হার যদি হয়ে থাকে, তাহলে তাকে যদি আমরা 3 গুণ করতে চাই, তাকে আমাকে টাকাটাকে 40 বছর খাটাতে হবে, অর্থাৎ জন্ম থেকে প্রাপ্তবয়স্ক অবধি। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, এবং যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। এখানে যেখানে কোনো রকম টোটাল সংখ্যা আমাদের দেওয়া নেই, পুরোটাই একটা অনুপাত এবং শতাংশের খাতিরে দেওয়া আছে বা ক্ষেত্রে দেওয়া আছে, সেখানে আমরা যে অনুপাতটা দেওয়া আছে 3:2, সেটাকেও আমরা এমনভাবে ধরে নেব যেটা 100 সাথে বা 100 গুণিতকের মধ্যে পড়ে। যেমন দেখো এখানে ছাত্র হচ্ছে 3 যদি থাকে, তাহলে ছাত্রী হচ্ছে 2, এটা অনুপাতে আমাদের বলে দিয়েছে, ছাত্র ইস্টু ছাত্রী 3:2। তো এটা কি করব, 100 গুণিতকে ধরবো, মানে কি এটা 300 ধরে নেবো, এটা 200 ধরে নেবো, তাহলে অঙ্কটা করতে আমার অনেক সুবিধা হবে। ঠিক আছে, যদি এরকম হয়, তাহলে মোট ছাত্র সংখ্যা কত হয়ে গেল? 500 জন। ঠিক আছে, এবার 300 জন ছাত্র, 200 জন ছাত্রী, তাহলে 300 জনের মধ্যে 20% ছাত্র স্কলারশিপ পেয়েছে, মানে 20% মানে হচ্ছে 300 ইন্টু 20/100, বা ইজিলি তুমি 20কে 3 দিয়ে শুধুমাত্র 3টে দিয়ে গুণ করে 60 জন, তাহলে 60 জন এদের স্কলারশিপ পেয়েছে, এদের পেয়েছে 30%, মানে 30কে 2 দিয়ে গুণ করে 60 জন, এদেরও 60 জন পেয়েছে। তাহলে পায়নি কতজন? বিয়োগ করে দাও, 300 থেকে 60 বাদ দিলে পাবো 240 জন পায়নি, আর এদের এখান থেকে পাবো 200 থেকে 60 বাদ দিলে 140 জন পায়নি। তাহলে মোট না পাওয়া ছাত্র সংখ্যা কত? 240 প্লাস 140 মানে হচ্ছে 380 জন। তাহলে আমার মোট ছাত্রছাত্রী কত ছিল? 500 জন। 500 জনের মধ্যে 380 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, তাহলে পার্সেন্টেজ হারে বার করতে হবে এবার আমাকে, যে 500 জনের মধ্যে 380 জন পায়নি, তাহলে 100 জনের মধ্যে কতজন পায়নি? সিম্পলি 100/500 ইন্টু 380, 0 বাদ দাও, 380কে 5 7 35, 5 6 30। ওকে, তাহলে হচ্ছে 76%। কি পেলাম? অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। যে কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত যদি 3:2 হয়, এবং যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়ে থাকে, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? সেটা হচ্ছে 76%। অপশন ডি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, দুটি সংখ্যার যোগফল 25 ও অন্তর্ফল 13, তাহলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। এই সেম অঙ্ক তোমরা এর আগেও করেছো, এবং সেখানে অনেক সময় কি হয়, গুণফল বার করতে দিয়েছে, যেমন এখানে সেখানে সংখ্যা দুটি বার করতে বলে দেয়। আবার গত আর একটা অঙ্ক তো তোমরা করেছিলে যে a প্লাস বি দেওয়া ছিল, a মাইনাস বি দেওয়া ছিল, দিয়ে a বি বার করতে বলেছিল, ঠিক সেই অঙ্কটা এটার সাথে সমান। ঠিক আছে, এখানে হচ্ছে a প্লাস বি মানে দুটি সংখ্যার যোগফল, যেটা হচ্ছে 25, আর a মাইনাস বি যেটা বিয়োগফল, সেটা হচ্ছে 13। আমাকে বার করতে হবে দুটি সংখ্যার গুণফল, মানে a b সমান কত। এটা কি করব, অপনয়ন পদ্ধতিতে b যোগ করে দেবো, যোগ করলে b b কেটে যাবে, 2a ইকুয়াল টু 38 পাবো, a ইকুয়াল টু পাবো 38/2 মানে হচ্ছে 19। তাহলে a সমান যদি 19 পাই, b হচ্ছে 25 মাইনাস 19 মানে হচ্ছে 6, তাহলে b হচ্ছে 6। তাহলে আমাকে বার করতে হবে ab, তাহলে ab সমান 19 গণিত 6, 6 9 54, 4 থেকে 5, 6 কে 6 1 5 11, 114। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। যে দুটি সংখ্যার যোগফল যদি 25 এবং বিয়োগফল যদি 13 হয়ে থাকে, তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 114। অপশন বি হচ্ছে এটির